ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এনে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, কি দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর থেকে বরিশাল যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের পুকুরিয়াতে। এই পুকুরিয়াতে কিন্তু হাজার হাজার সাধারণ জনগণ কিন্তু আন্দোলনে নেমেছে। আর তাদের দাবি হচ্ছে ফরিদপুর যে ভাঙ্গার যে আসনটি রয়েছে 4 আসন, এই আসনের 2টি ইউনিয়ন, বিশেষ করে আলগি এবং হামিটি, এই 2টি ইউনিয়নকে এই 4 আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর 2 আসন নগরকান্দা ওদিকে নেওয়া হয়েছে। যেই কারণে কিন্তু এই ভাঙ্গার যে মানুষগুলা, ভাঙ্গায় প্রায় 12টি ইউনিয়নে গণ অভ্যুত্থানের পর মব সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক কেন? যারা সিদ্ধান্ত নিচ্ছেন সেই জায়গায় আসলে সংকট রয়ে গেছে। স্বচ্ছ কোনো অবস্থান না থাকার কারণে এটা যে প্রয়োগের জায়গা যখন তৈরি হচ্ছে, সেই প্রয়োগে বিভিন্ন রকমের ভিন্নতা তৈরি হচ্ছে এবং যা থেকে কিছু কিছু বিতর্কের জায়গাও তৈরি হচ্ছে। কথা বলবো নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম এবং মানবাধিকার কর্মী নূর খান লিটনের সঙ্গে। সমন্বয়ক, উপদেষ্টা এবং এনসিপি নেতাদের সবসময় আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে, সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না। সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায়। অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে, এই ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয়। এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক, এনসিপি নেতা, পরিচিত মুখ, টকশো বুদ্ধিজীবী, উপদেষ্টাদের নামও রয়েছে এখানে। আমার প্রশ্নের জায়গাটা হলো, এদের এত আতঙ্ক কেন, এত ভয় কেন? সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়ানক দিক থেকে চলে আসছে এবং সামনে আরো অনেক ভয়ানক দিক অবস্থান করছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য সামনে অনেকটাই ভয়াবহ অবস্থা সামনে আসতে চলেছেন এবং সেই ভয়াবহ অবস্থার জন্য অবশ্যই বাংলাদেশের মানুষই দায়ী। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের নিউজটিতে অনেক গোপন তথ্য জানাতে চলেছি আপনাদের মাঝে, তাই চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। তার আগে ছোট একটু রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই নেই। দ্বিতীয় হচ্ছে, মবের মাধ্যমে সবকিছু আদায় করা চলছে, রাস্তাঘাট বন্ধ করে যার যা দরকার সেটা আদায় করে নিচ্ছে। তৃতীয় হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন। আলোচনার সর্বশেষ ধাপে জাতীয় সংসদ নির্বাচন কি হচ্ছে নাকি ইউনূসের অধীনে নির্বাচন হবে, এটা নিয়েও ব্যাপক আলোচনা চলছে। আমরা সেই বিষয়গুলো একটু খতিয়ে দেখি। অনেকেই বলছেন ডক্টর ইউনূসের পক্ষে কোনোভাবে নির্বাচন ওঠানো সম্ভব না, কেননা তিনি ঢাকার একটি ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ঢাকারই নিয়ন্ত্রণ করার যোগ্যতা তার নেই। তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন? কাজে এটা তার পক্ষে আদৌ সম্ভব না। তার কথা কি কেউ শুনছে? না, তার কথা কেউ শোনে না। তিনি যখনই ভয়াবহ বিপদে পড়েন তখন বিএনপি, জামাত, এনসিপি সহ কতগুলো দলকে ডেকে বলেন, আপনারা আমাকে বসিয়েছেন, আপনারা সাহায্য না করলে সর্বনাশ হয়ে যাবে, বিপর্যয় হয়ে যাবে দেশের। সুন্দর সুন্দর কথাবার্তা বলেন, যেগুলো মনে হয় ইনোসেন্ট কথাবার্তা। আসল কথাটা হলো, বিপদে যখনই পড়েন তখন ডেকে ওই কথাগুলো বলেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতার ভিতরে বলেছিলেন। অন্যদিকে তাকে যারা বসিয়েছেন দেশের ভিতরে, এভাবে যারা দাবি করেন, জামাত, শিবির, এনসিপি, তারা বলছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। কারণ আমরা যে কাজ করেছি, আমাদের দায় মুক্তির দায়িত্ব কে নেবে? এই দায় মুক্তির ব্যবস্থা নিশ্চিত না করে কোনো ইলেকশন হতে পারে না। সংস্কার মুখে মুখে, আসল কথা হলো তাদের দায় মুক্তি। আমেরিকা থেকে নিয়ে আসা ডক্টর আলী রিয়াজ পরিষ্কারভাবে বলছেন, আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি, আমাদের মৃত্যুদণ্ড হতে পারে। ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক 2টি টেলিভিশনে আলাপচারিতায় পরিষ্কারভাবে বলছেন যে আমরা সংবিধান ভঙ্গ করে এটা করেছি, শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না, আইনেই আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, স্বাভাবিক আইনেই। তারা নিজেরা স্বীকার করেছেন যে আমাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধার চেতনাকে পরাজিত করা, আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, এবং সেজন্যই আমরা পদ্মা সেতু, মেট্রো রেল, বিটিভি ভবনে আগুন দিয়েছি, পুলিশদেরকে আমরা মেরে ফেলেছি। এর সঙ্গে আরো বলেছেন, আমরা 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হলে অস্ত্র তুলে নিতাম। সেজন্য নাহিদ নাকি ভিডিও বার্তা তৈরি করে রেখেছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ইন্টারভিউতে সেটা বলেছেন। তো অস্ত্র যদি তুলে নিতে হয়, তাহলে অস্ত্র তাদের কাছে ছিল, সে অস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রগুলো নিশ্চয়ই তাদের দিতে হবে। সরকার পাল্টালে, এখন না হয় তাদের সরকার চিরদিন তো থাকবে না, তখন কি হবে? এইসব প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ফলে তারা তাদের দায় মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হতে চাচ্ছেন।
এর বাইরে গিয়ে কোনো নির্বাচনে তারা সম্মত না। তারা প্রচন্ড অখুশি, বেজয় অখুশি। তারা তিরুসকে বলছেন বেঈমান, গাদ্দার। আসিফ নজরুলকে বলছেন ভণ্ডামি করছে। লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সরকার বিক্রি করে দিয়ে আসছেন, সেজদা করে আসছেন, এমন তির্যক ভাষায় গালিগালাজ তাদেরকে করতেছেন। জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা, সংসদীয় আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে, যে কয়টি আসন লাগবে, তাও তারা পাবে কিনা তারা এটা নিয়ে সংশয়ে থাকে। ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয়, তাহলে ওনাদের অবস্থা কি হবে। কেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে একটি প্রেস ব্রিফিং হচ্ছে, সেখানে আপনি হামলা চালালেন? দলীয় নেতাকর্মীদের উপর সেনা পুলিশের লাঠি পেটার বর্ণনা দিতে গিয়ে কথাগুলো বলছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গত শুক্রবার ঢাকার কাকরাইল এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে লাঠি পেটার ওই ঘটনাটি ঘটে, যাতে দলটির সভাপতি নুরুল হক নূর গুরুতরভাবে আহত হন। গণ অধিকার পরিষদের অভিযোগ, তাদের শীর্ষ নেতাকে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করা হয়েছে। এই হামলা শুধুমাত্র ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে নয়। হ্যাঁ, আপনি যদি ছত্রভঙ্গ করতেও চাইতেন তাহলে তো আপনি তো হাতে আঘাত করতে পারতেন, পায়ে করতে পারতেন। আপনি কেন মাথায় মারতেছেন, আপনি কেন চোখে মারতেছেন, আপনি কেন বুকে মারতেছেন? আমাদের কাছে এখন যেটি মনে হয় এটা একটা মাস্টার প্ল্যান ছিল, এবং সেই মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই নুরুল হক নূরকে চিনতে পারার পরেও এইভাবে হামলা চালিয়েছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে ধরনের ব্যাপক অবনতি লক্ষ্য করা গিয়েছিল, সেটি নিয়ন্ত্রণে আনার জন্যই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রেখেছিল অন্তর্বর্তী সরকার। বলা হয়েছিল, ভিপি নুরের গতকালকের ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখছেন। নাক থেকে এখনো রক্ত পড়ছে, মস্তিষ্কে এখনো রক্তক্ষরণ হয়েছে, এবং যতগুলো আঘাত পাইছে কামব্যাক করতে সময় লাগবে। চেহারা মোটামুটি এক সপ্তাহে মনে হয়েছে যে 5-10 বছর বয়সও বেড়ে গেছে, কারণ এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। আর মাঝখানে নূরের স্ত্রী তিনি যখন আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে ভিপি নূরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য। তো এর মাঝখানে নূরের কি আসলে বিদেশ যাওয়ার দরকার আছে নাকি নাই, এ নিয়ে আমরা একটা বক্তব্য দেখছিলাম যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন, সেখান থেকে একটা বক্তব্য ছিল যে নূরের যে চিকিৎসা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবং কি বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার মতন নূরের আসলে প্রয়োজন নাই। তিনি দেশের যে হাসপাতালগুলো আছে বা রানিং যেখানে আছেন সেখানে চিকিৎসা করলেও সুস্থ হতে পারেন। কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এই যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি, এটা একটা গভীর ষড়যন্ত্র, এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে। এখন এই অভিযোগকার অতি কথন যে লোকটা বলেন মাঝে মাঝে সাধারণ সম্পাদক রাশেদ খান। এখন নূরদের নিয়ে গত 3 দিন সারা বাংলাদেশ আলোচিত ছিল, আপাতত আলোচনা ঠান্ডা। এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে, কারণ রাশেদ খানের অভিযোগ যে নূর এখনো সম্পূর্ণ সুস্থ না, কিন্তু তাকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে। কারা করতেছে ভাই এই পরিকল্পনা? সরকার, সেই হাসপাতাল, মানে এটাতে লাভ কি হবে দেখাইলে? আচ্ছা, তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, নাকটা বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত, হাঁটতে পারতেছেন না, মুখ হাও করতে পারতেছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী